Dear learners, আসসালামু আলাইকুম। সুইট হেলেন, মেক মি ইমর্টাল, আমাকে অমরত্ব দাও উইথ এ কিসের মাধ্যমে। তো বুঝতেই পারছেন যে কি বলছে এখানে, এটা হবে না। এরপরে কি আছে, লর্ড বায়রন, রেবেল পয়েট বলা হয়, জন কিটস, লর্ড বায়রন, পিবি শেলি, এস.টি. কোলরিজ, সবাই হচ্ছে রোমান্টিক পিরিয়ডের কবি। লর্ড বায়রনের বিখ্যাত কবিতার নাম হচ্ছে ডন ওয়ান। তো লর্ড বায়রন এটা বলে নাই বিকজ যে এই দ্য লাভ সং অফ যে আলফ্রেড প্রুফক, লাভ সং মানে হচ্ছে প্রেমের গান বা প্রেমের গীত। তো প্রুফক একটি মহিলাকে ভালোবাসে, কিন্তু সে বলতে পারে না যে সে তাকে ভালোবাসে। ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। জব কাউন্সিলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কায়কোবাদ কাজল। তো আজকে আমি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আপনি যদি বিসিএস অথবা নিবন্ধন অথবা প্রাইমারির জন্য প্রস্তুতি নিতে চান, তাহলে আজকে ক্লাসটি আপনার জন্য। আজকে আমরা বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ ইংরেজি সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। সো শুরু করা যাক তাহলে। তো আমরা প্রথমেই যে প্রশ্নটা আসছে আমরা একটু দেখি। দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর লং আফটার ইট ওয়াজ নো মোর, অর্থাৎ যে গানটি আমার হৃদয়ে গেঁথে গিয়েছিল যদিও আমি সেই গানটি কখনো শুনতে পারবো না। তো এই গানটি আসলে এই লাইনটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? এখানে 4টা অপশন দেওয়া আছে, সবাই লাইক কমেন্ট করে উত্তর জানান। প্রথমে যে অপশনটি দেওয়া আছে দ্য লেডি অফ দ্য লেক, এই কবিতাটা হচ্ছে ওয়াল্টার স্কট, ইংলিশ পিরিয়ড রোমান্টিক পিরিয়ডের একজন কবি ওয়াল্টার স্কটের লেখা একটা কবিতার নাম হচ্ছে দ্য লেডি অফ দ্য লেক। তো এই কবিতায় এই মিউজিকের কোনো ব্যাপার ছিল না, তো এই অপশনটা হবে না। তো এরপরে কি আছে, নো সেকেন্ড ট্রয়। নো সেকেন্ড ট্রয় হচ্ছে উইলিয়াম বুটলার ইয়েটস, অর্থাৎ ডাব্লিউ.বি. ইয়েটস এর একটা কবিতা নো সেকেন্ড ট্রয়। অর্থাৎ এই কবিতায় ট্রয় অফ গ্রিক মিথোলজির যে ট্রয় যুদ্ধের যে কাহিনী গ্রিক মিথোলজিতে বলা আছে, সেইখান থেকেই সেই থিম নিয়ে এই কবিতাটা লেখা হয়েছে। সো নো সেকেন্ড ট্রয়, এই অপশনটাও হবে না, এইখানে এরকম মিউজিকের কোনো কিছুই ছিল না। এরপরে আমরা আসি টু হিজ কয় মিস্ট্রেস, এটাও হবে না বিকজ এটা হচ্ছে অ্যান্ড্রু মার্বেলের এক ধরনের মেটাফিজিক্যাল পোয়েম। সো এইটাও হবে না। তাহলে এটার অ্যান্সারটা কি হবে? দ্য সলিটারি রিপার। কারেক্ট অ্যান্সার হচ্ছে দ্য সলিটারি রিপার। ওকে, দ্য সলিটারি রিপার এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা। এই কবিতায় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলেছে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একবার পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তো সেই যে পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তারই পাশে একজন বালিকা ফসল কাটছিলেন এবং গান গাচ্ছিলেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সেই গানটি একদম মন দিয়ে শুনেছিলেন এবং এই গানটি তার হৃদয়ে এমনভাবে গেঁথে গিয়েছিল, এমনভাবে হৃদয় ছুঁয়েছিল যে গানটি কবির মনে এখনো বেজে ওঠে। সো এই লাইনটি কোথায় থেকে নেওয়া হয়েছে? দ্য উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের দ্য সলিটারি রিপার এই কবিতা থেকে নেওয়া হয়েছে। সো আমরা পরের প্রশ্নে চলে যাই। এবার আমরা দেখি দ্য রেস্টোরেশন পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার রিফার্স টু, রেস্টোরেশন পিরিয়ড কত সাল থেকে কত সাল পর্যন্ত রেস্টোরেশন পিরিয়ড বলা হয়? তো আমরা কমেন্ট করে অ্যান্সার জানাবো। আমরা এখানে দেখি 4টা অপশন দেওয়া আছে, 1500 থেকে 1660। তো এই 1500 থেকে 1660 এটা হচ্ছে রেনেসান্স পিরিয়ড। এই 1500 থেকে 1660 কে বলা হয় কি পিরিয়ড? রেনেসান্স পিরিয়ড বলা হয়। ওকে, তো 1500 থেকে 1660 এটাকে বলা হয় রেনেসান্স পিরিয়ড। এটাকে বলা হয় রেনেসান্স পিরিয়ড। 1660 থেকে 1700 সাল এটাকে বলা হয় রেস্টোরেশন পিরিয়ড। রেস্টোরেশন পিরিয়ড। ওকে,
1798 থেকে 1832 এইটাকে বলা হয় রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ড, ওকে। 1832 থেকে 1901 এইটাকে বলা হয় ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ড, ওকে। তো আমরা এই 1660 থেকে 1760 সাল পর্যন্ত এই সময়টাকে কেন রেস্টোরেশন পিরিয়ড বলা হয়, এটার প্রেক্ষাপটটা আমরা একটু জানবো, ওকে। আমরা প্রথমে রেনেসান্স পিরিয়ড কত সাল থেকে কত সাল? রেনেসান্স পিরিয়ড, রেনেসান্স হচ্ছে 1500 থেকে 1660 সাল পর্যন্ত বলা হয় রেনেসান্স পিরিয়ড। এরপর আমরা দেখব এলিজাবেথেন পিরিয়ড। এলিজাবেথেন পিরিয়ড, এলিজাবেথেন এইজ লিখি আমরা, এলিজাবেথেন এইজ। এটা হচ্ছে 1558 থেকে 1603 সাল পর্যন্ত সময়কে বলা হয় এলিজাবেথেন পিরিয়ড, ওকে। এরপর আমরা আসি জ্যাকোবিয়ান এইজ। জ্যাকোবিয়ান এইজ হচ্ছে 1603 থেকে 1625 সাল পর্যন্ত। এরপর আমরা আসি ক্যারোলাইন এইজ। ক্যারোলাইন এইজ হচ্ছে 1625 থেকে 1649 সাল পর্যন্ত। সো ডিয়ার লার্নার্স, তো আমরা দেখি যে এই 1558 সাল থেকে 1649 সাল পর্যন্ত এই যে সময়টা, এই সময়ে ইংল্যান্ডে রাজতন্ত্র ছিল, অর্থাৎ রাজতন্ত্রের শাসন ছিল। তো এই সময়ে বিশেষ করে এলিজাবেথেন এই যে ব্যবসা বাণিজ্যের অনেক প্রসার ঘটে এবং নতুন এক ব্যবসায়ী শ্রেণীর উদ্ভব হয়, এবং এই নতুন ব্যবসায়ী শ্রেণীরা এবং তার সাথে কিছু মধ্যবিত্ত শ্রেণী, তারা এই রাজতন্ত্রের বিরুদ্ধে, ইংল্যান্ডের এই রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন শুরু করে, এবং যারা খ্রিস্টান মৌলবাদী তারাও এই আন্দোলনে জড়িয়ে পড়ে। তো এক কথায় এই আন্দোলনের ফলে এই রাজতন্ত্রটার পতন হয়। এই কত সালে? এই আন্দোলনের ফলে রাজতন্ত্রটার পতন হয় 1649 সালে রাজতন্ত্রের পতন হয়, এবং তারপরে মূলত আমাদের প্রজাতন্ত্রের শাসন চলে, যেটার নাম হচ্ছে কমনওয়েলথ। কমনওয়েলথ পিরিয়ড, প্রজাতন্ত্রের শাসন 1600 কত সাল থেকে? 1649 থেকে 1660 সাল পর্যন্ত এই 11 বছর প্রজাতন্ত্রের শাসন চলে। তো এই 11 বছর প্রজাতন্ত্রের শাসন চলার পরে বিভিন্ন কারণে এই 1660 সালে প্রজাতন্ত্রের শাসনের আবার পতন ঘটে, মানে ক্ষমতার পালাবদল হয়। মানে তখন আবার পুনরায় আবার এই রাজতন্ত্রের শাসন ফিরে আসে কত সালে? 1660 সাল থেকে। এটা আবার 1660 সালে আবার প্রজাতন্ত্রের শাসন পতন ঘটে, আবার পুনরায় রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়, এবং এই জন্য এই 1660 সালে যেহেতু পুনরায় আবার রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়, এই জন্য মূলত 1660 সাল থেকে রেস্টোরেশন পিরিয়ডটা শুরু হয়। এটা 1660 সাল থেকে 1700 সাল পর্যন্ত ছিল। তো এই সময়টাকে কি বলা হয়? এই সময়টার নাম হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড। এই সময়টার নাম হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড। ওকে ডিয়ার লার্নার্স, আমরা আবার আগে ফিরে যাই। ওকে, তাহলে restoration period in English literature
রিফার্স টু 1660 থেকে 1700 সাল পর্যন্ত, এটার নাম হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাই। বেটার টু রেইন ইন হেল দেন সার্ভ ইন হেভেন, হু রোট দিস? এই কথাটি কে বলেছে? হু রোট দিস, এই কথাটি কে লিখেছে? দেখেন, বেটার টু রেইন ইন হেল, যে স্বর্গে রাজত্ব করা ভালো, স্বর্গে নরকে সরি নরকে নরকে রাজত্ব করা ভালো, দেন সার্ভ ইন হেভেন, স্বর্গে গোলামি করার চেয়ে, অর্থাৎ স্বর্গে গোলামি করার চেয়ে নরকে রাজত্ব করা ভালো, এটার অর্থ। তো এই লাইনটা কে লিখেছেন, আসলে কার কবিতা থেকে এই লাইনটা নেওয়া হয়েছে? আমরা প্রথমে যে অপশনটা পাচ্ছি, জিওফ্রেড চসার। জিওফ্রেড চসার হচ্ছে ইংরেজি সাহিত্যের জনক বলা হয় এবং ইংরেজি কবিতার জনক বলা হয়। ওনার কবিতার নাম হচ্ছে ক্যান্টারবেরি টেলস, এটা হচ্ছে ওনার কবিতা। সো এই ক্যান্টারবেরি টেলস এর মধ্যে এই ধরনের কোনো লাইন নেই, এটা হবে না। তাহলে এরপর আমরা দেখি পিবি শেলি। পিবি শেলির বিখ্যাত কবিতার নাম হচ্ছে ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন, টু এ স্কাইলার্ক। এই কবিতাগুলোতেও কি এই ধরনের লাইন নেই, তাহলে এই অপশনটাও বাদ। এরপর আমরা দেখি কি আছে, ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো হচ্ছে উনি একজন নাট্যকার, উনি মূলত কবি নন। তাহলে ক্রিস্টোফার মার্লোর বিখ্যাত নাটকের নাম হচ্ছে ডক্টর ফস্টাস, তাহলে এইটাও বাদ। তাহলে এই লাইনটা কে লিখেছেন? জন মিল্টন। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে জন মিল্টন এই লাইনটি লিখেছে। তার কোন কাব্য গ্রন্থের, কোন কবিতার মধ্যে? সেটার নাম হচ্ছে প্যারাডাইস লস্ট। তাহলে এই লাইনটা হচ্ছে প্যারাডাইস লস্টের একটা লাইন, এবং এই লাইনের মধ্যে, এই লাইনটা মূলত প্যারাডাইস লস্টের যে যে শয়তান লুসিফার, সেই লুসিফারের উক্তি হচ্ছে এই লাইনটা, ইট ইজ বেটার টু রেইন ইন হেল দেন সার্ভ ইন হেভেন। ওকে ডিয়ার লার্নার্স, আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমরা পরের প্রশ্নে চলে যাই। পিপ, পিপ ইজ দ্য protagonist of Charles Dickens novel. Pip is the protagonist of the in the Charles Dickens novel. Pip আসলে চার্লস ডিকেন্সের কোন নোবেলের প্রোটাগনিস্ট? তাহলে এই যে অপশনে যে চারটা অপশন দেওয়া আছে আমাদের, এই চারটা অপশনই হচ্ছে চার্লস ডিকেন্সের নোবেল দেওয়া আছে, চারটা অপশনই চার্লস ডিকেন্সের নোবেল। তো আমরা দেখব যে কোন নোবেলের ক্যারেক্টার, প্রোটাগনিস্ট মানে হচ্ছে কেন্দ্রীয় চরিত্র বা মূল চরিত্র। তাহলে কোন এই চারটা নোবেলের মধ্য থেকে কোন নোবেলের কেন্দ্রীয় চরিত্রের নাম হচ্ছে পিপ? তো এ ক্রিস্টমাস ক্যারল, এ ক্রিস্টমাস ক্যারল এই নোবেল চার্লস ডিকেন্সের লেখা। তো এই নোবেলের যে প্রোটাগনিস্ট তার নাম হচ্ছে ক্রোচ। তো ক্রোচ আসলেই এই নোবেলের প্রোটাগনিস্ট, তাহলে এটা হবে না। এরপরে আছে কি এ টেল অফ টু সিটিস। এ টেল অফ টু সিটিস, এ টেল অফ টু সিটিস হচ্ছে, এখান থেকে আরেকটা প্রশ্ন আসে আমাদের, এ টেল অফ টু সিটিস, যে এই দুইটা সিটির কথা বলা হয়েছে, আসলে সিটি দুইটা কি, কোন কোন সিটির কথা বলা হয়েছে? একটা হচ্ছে ফ্রান্স আর একটা নাম হচ্ছে প্যারিস। ফ্রান্স এবং প্যারিস এই দুইটা সিটির কথা বলা হয়েছে এই নোবেলের মধ্যে, এবং এই নোবেলের কেন্দ্রীয় চরিত্রের নাম হচ্ছে সিডনি কার্টুন। সিডনি কার্টুন হচ্ছে এই নোবেলের কেন্দ্রীয় চরিত্র, তাহলে এটাও হবে না। এরপরে কি অলিভার টুইস্ট, এইটাও হবে না, তার কারণ এই অলিভার টুইস্টের কেন্দ্রীয় চরিত্রের নাম হচ্ছে অলিভার টুইস্ট, তার কারণ এই অলিভার টুইস্টই হচ্ছে প্রোটাগনিস্ট, তাহলে এটাও হবে না। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে গ্রেট এক্সপেকটেশনের কেন্দ্রীয় চরিত্রের নাম হচ্ছে কি? পিপ। তাহলে পিপ হচ্ছে গ্রেট এক্সপেকটেশন, চার্লস ডিকেন্সের নোবেল গ্রেট এক্সপেকটেশনের কেন্দ্রীয় চরিত্রের নাম হচ্ছে পিপ। এরপর আমরা দেখি, এরপরের প্রশ্নে চলে যাই। সুইট হ্যালেন, সুইট হ্যালেন মেক মি ইমর্টাল উইথ এ কিস, অর্থাৎ হেলেনকে সম্বোধন করা হয়েছে সুইট বলে। সুইট হেলেন মেক মি ইমর্টাল, আমাকে অমরত্ব দাও, উইথ এ কিস, কিসের মাধ্যমে। তো বুঝতেই পারছেন যে কি বলছে এখানে। তো এই সেন্টেন্সটা, এই লাইনটা, এই কোটেশনটা আসলে কোথায় থেকে নেওয়া হয়েছে, কোন প্লে থেকে নেওয়া হয়েছে, কোন নাটক থেকে নেওয়া হয়েছে আমরা দেখি। তাহলে অপশনে যে চারটি নাটকের নাম দেওয়া আছে আমরা দেখবো আসলে কোন নাটক থেকে নেওয়া হয়েছে। আপনারা কমেন্ট করে উত্তর জানাবেন। প্রথমে যেটা আছে রোমিও অ্যান্ড জুলিয়েট,
সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, ডক্টর ফস্টাস, অ্যান্টোনিও অ্যান্ড ক্লিওপেট্রা। আমরা দেখব রোমিও অ্যান্ড জুলিয়েট, যেহেতু এটা একটা রোমান্টিক এক্সপ্রেশন, রোমান্টিক কোটেশন, সেই জন্য এটাকে আপনাদের ধোকা দেওয়ার জন্য মূলত রোমিও অ্যান্ড জুলিয়েট এই অপশনটা এখানে দেওয়া হয়েছে। আসলে রোমিও অ্যান্ড জুলিয়েটের এই ধরনের কোনো কোটেশন নেই। উইলিয়াম শেক্সপিয়ারের নাটক হচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েট, তাহলে এটা কি? এটা হবে না। এরপরে দেখেন সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, এটা হচ্ছে জুলিয়াস সিজার এবং ক্লিওপেট্রার যে রিলেশনশিপ সেটা নিয়ে লেখা জর্জ বার্নার্ডো শর একটা নাটক। তো এখানে ওই ধরনের কোনো কোটেশন নেই। এরপর আমরা যেটা আসতেছি দেখি অ্যান্টোনিও অ্যান্ড ক্লিওপেট্রা, এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের একটা নাটক। এই নাটকের মধ্যে ওই ধরনের কোনো কোটেশন নেই। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে কি? ডক্টর ফস্টাস। তাহলে এই কোটেশনটা, এই লাইনটা কোথায় থেকে নেওয়া হয়েছে? ডক্টর ফস্টাস থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে ক্রিস্টোফার মার্লোর একটা নাটকের নাম হচ্ছে ডক্টর ফস্টাস, এবং এই ডক্টর ফস্টাস উনি হচ্ছে এই নাটকের প্রোটাগনিস্ট। এবং এই ডক্টর ফস্টাস এটা হচ্ছে এক ধরনের রেনেসান্স প্লে। রেনেসান্স প্লের বৈশিষ্ট্য হচ্ছে এখানে হিউম্যানিজম ছিল, নলেজের প্রতি আকর্ষণ ছিল, পাওয়ারের প্রতি আকর্ষণ ছিল ডক্টর ফস্টাসের। সে কালো জাদু শিখেছিল এবং কালো জাদু শেখার পর সে শয়তানের সাথে চুক্তি করেছিল, তার আত্মাকে বিক্রি করে দিয়েছিল, এবং শেষ পর্যন্ত যখন তার মৃত্যুর সময় চলে আসে তখন সে তার শেষ ইচ্ছা হিসেবে তখন মেফিস্টোফেলিস, যেটা শয়তানদের যে রাজা লুসিফারের একজন সার্ভেন্ট, লুসিফারের একজন সাঙ্গপাঙ্গ হচ্ছে মেফিস্টোফেলিস। সেই মেফিস্টোফেলিসের কাছে সে তার শেষ ইচ্ছার কথা বলে যে আমি হেলেনকে চাই, হেলেনকে এনে দাও। তখন সে হেলেনকে এনে দেয়, তখন হেলেনকে সে এই উক্তিটা করে, ও সুইট হেলেন মেক মি ইমর্টাল উইথ এ কিস। ওকে, আমরা এরপরে দেখব হু ডিড রাইট দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি। কে সর্বপ্রথম ইংলিশ ডিকশনারি লেখেন? তাহলে এই প্রশ্নটার চারটা অপশন দেওয়া আছে। আমরা প্রথমেই এই চারটা অপশন দেখব যে কোনটা হতে পারে। আপনারা কমেন্ট করে উত্তর জানাবেন। প্রথমে যে দেওয়া আছে দেখেন, বসওয়েল, বেন জনসন, স্যামুয়েল জনসন, মিল্টন। ওকে, মিল্টন সম্পর্কে একটু আগে বললাম। মিল্টন হচ্ছে এক ধরনের কবি, মিল্টন হচ্ছে কবি। তো ওনার বিখ্যাত কবিতার নাম হচ্ছে এপিক। কবিতা বলতে এপিকের নাম হচ্ছে প্যারাডাইস লস্ট। সো এটা হবে না, প্যারাডাইস লস্ট। ওনার বিখ্যাত এপিকের নাম হচ্ছে প্যারাডাইস লস্ট। তাহলে কি এই মিল্টনের প্যারাডাইস লস্ট? এটা হবে না। প্যারাডাইস লস্ট লিখেছিল সে তার ফার্স্ট ডিকশনারি, সর্বপ্রথম ডিকশনারি লেখে নাই। এরপরে দেখি আমরা বেন জনসন, উনি একজন নাট্যকার। বেন জনসন উনি সর্বাধিক পরিচিত হচ্ছে নাট্যকার হিসেবে। এইটাও হবে না। বেন জনসনের সব বিখ্যাত নাটকের নাম হচ্ছে ভলপনে, এর বিখ্যাত নাটকের নাম হচ্ছে ভলপনে, তাহলে এটাও হবে না। এরপরে দেখি আমরা তাহলে কি হবে, বসওয়েল উনি একজন বায়োগ্রাফার, অর্থাৎ অন্যের জীবনী সে লিখত, এবং এই বসওয়েল স্যামুয়েল জনসনের জীবনী লিখেছিল। আর তাহলে এইটাও হবে না। তাহলে অ্যান্সার কি হবে? স্যামুয়েল জনসন। তাহলে হু ডিড রাইট দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি? স্যামুয়েল জনসন হচ্ছে সর্বপ্রথম ইংলিশ ডিকশনারি লেখেন। এরপর আমরা দেখি এরপরের প্রশ্ন, দ্য সান অলসো রাইজেস। দ্য সান অলসো রাইজেস ইজ এ নোবেল রিটেন বাই। দ্য সান অলসো রাইজেস, এই নোবেলটা আসলে কে লেখেন? তাহলে দ্য সান অলসো রাইজেস, এই নোবেলটা কে লেখেন? এখানে চারজন রাইটারের নাম দেওয়া আছে। আমরা দেখবো যে আসলে কে লেখেন এই নোবেলটা। আসলে এখানে যে চারজন দেওয়া আছে সবাই নোবেলিস্ট, সবাই ঔপন্যাসিক। প্রথমে কি দেওয়া আছে? চার্লস ডিকেন্স। প্রথমে দেওয়া আছে চার্লস ডিকেন্স। একটু আগে আমরা বলেছি যে চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস হচ্ছে গ্রেট এক্সপেকটেশনস, এ টেল অফ টু সিটিজ, এ টেল অফ টু সিটিজ, অলিভার টুইস্ট, এগুলো হচ্ছে চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাসের নাম। দ্য সান অলসো রাইজেস চার্লস ডিকেন্স লেখেননি, তাহলে এটা হবে না। এরপর আমরা আসি হারমানি মেলভিলি। হারমানি মেলভিলি একজন ঔপন্যাসিক। ওনার বিখ্যাত উপন্যাসের নাম হচ্ছে মবি ডিক। ওনার বিখ্যাত উপন্যাসের নাম হচ্ছে মবি ডিক, হারমানি মেলভিলির। এরপর আমরা আসি, তাহলে এটাও হবে না। অপশন এক লাস্ট অপশন হচ্ছে থমাস হার্ডি। থমাস হার্ডি একজন ঔপন্যাসিক। ওনার বিখ্যাত উপন্যাসের নাম হচ্ছে টেইস অফ দ্য ডারবারভিলস।
taste of the D'Urbervilles. টেস্ট অফ দ্য ডারবারভিলস। তাহলে এটা হচ্ছে থমাস হার্ডির বিখ্যাত উপন্যাসের নাম। তাহলে থমাস হার্ডিও এই উপন্যাসটি লেখেননি। তো তাহলে কে লিখেছেন? এই দ্য সান অলসো রাইজেস এই উপন্যাসটি লিখেছেন হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। আর্নেস্ট হেমিংওয়ের একটা বিখ্যাত উপন্যাসের নাম হচ্ছে দ্য সান অলসো রাইজেস। এন্ড আর্নেস্ট হেমিংওয়ের আরেকটি বিখ্যাত উপন্যাস, সেটার নাম হচ্ছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এবং এই আর্নেস্ট হেমিংওয়ে উনি একজন আমেরিকান নোবেলিস্ট। এই আর্নেস্ট হেমিংওয়ে 1954 সালে সে সাহিত্যে নোবেল পান এবং এই একই বছর 1954 সালে তিনি প্লেন দুর্ঘটনায় আহত হন এবং শেষ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত সে অনেক এই দুর্ঘটনার ফলে তার যে ক্ষতি হয়েছিল সেটা নিয়ে তাকে চলতে হয় এবং এট লাস্ট উনি আত্মহত্যা করে মারা যান, আর্নেস্ট হেমিংওয়ে। এবং ওনার একটা বিখ্যাত উক্তি হচ্ছে বাট ম্যান ইজ নট মেড ফর ডিফিট, অর্থাৎ পরাজয়ের জন্য মানুষের জন্ম হয়নি। ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড। মানুষ ধ্বংস হতে পারে কিন্তু পরাজিত হতে পারে না। ওনার বিখ্যাত উক্তি হচ্ছে এগুলা। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই। Who has written He prayed best, who loved best, all things great and small, all things great and small। তাহলে আমরা দেখি যে আসলে এই কোটেশনটা, এই লাইনটা কোথায় থেকে নেওয়া হয়েছে। He prayed best, who loved best, সেই সৃষ্টিকর্তাকে সবচেয়ে বেশি ভালোবাসে যে তার সৃষ্টিকর্তার সকল সৃষ্টিকে ভালোবাসে, সেটা বড় হোক এবং ছোট হোক। তাহলে এটার অর্থ কি দাঁড়াচ্ছে? হু প্রেইড বেস্ট, সেই সৃষ্টিকর্তাকে সবচেয়ে বেশি ভালোবাসে যে সৃষ্টিকর্তার সকল সৃষ্টিকে ভালোবাসে, সেটা বড় হোক, গ্রেট অর স্মল, অ্যান্ড স্মল, সেটা বড় হোক আর ছোট হোক। তো এই কথাটি আসলে কে বলেছে? আমরা দেখি জন কিটস উনার বিখ্যাত কোটেশন হচ্ছে বিউটি ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ ইজ বিউটি। তাহলে জন কিটস বলে না এই কথা, এটা হবে না। এরপরে কি আছে? লর্ড বায়রন, রেবেল পয়েট বলা হয়। জন কিটস, লর্ড বায়রন, পিবি শেলি, এস টি কোলরিজ, সবাই হচ্ছে রোমান্টিক পিরিয়ডের কবি। লর্ড বায়রনের বিখ্যাত কবিতার নাম হচ্ছে ডন ওয়ান। তো লর্ড বায়রন এটা বলে নাই। এরপরে তাহলে কি আছে? পিবি শেলির বিখ্যাত কবিতার নাম হচ্ছে ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড। তার বিখ্যাত কথা হচ্ছে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। তাহলে এগুলো হচ্ছে তার বিখ্যাত। তাহলে পিবি শেলি হবে না। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এস টি কোলরিজ। এটা কোথায় বলেছে? এস টি কোলরিজের বিখ্যাত কবিতা দ্য রাইম অফ অ্যানসিয়েন্ট মেরিনার, এই কবিতার মধ্যে সে এই কথাটি বলেছে। হি প্রেইড বেস্ট, who loved best, all things great and small। তার কারণ দ্য রাইম অফ অ্যানসিয়েন্ট মেরিনার আমরা জানি এটা একটা বৃদ্ধ নাবিকের গল্প, আলব্যাট্রস পাখির গল্প। তার কারণ একটা বিয়ের অনুষ্ঠানে 3 জন বরযাত্রী যাচ্ছিলেন, তাদের একজনকে বৃদ্ধ নাবিক হাত চেপে ধরেন এবং প্রথমে সে বিরক্ত হয়েছিল, কিন্তু যখন সে বৃদ্ধ নাবিকের দিকে তাকালেন তখন দেখলেন যে তার চোখটা ছলছল করছে, সে কিছু বলতে চায়। তখন সে তার কথা শুনলেন। তখন বৃদ্ধ নাবিকটি তার গল্প বলা শুরু করলেন, তার সমুদ্র ভ্রমণের গল্প। যখন তার সমুদ্র উত্তাল ছিল তখন একটা পাখি আসতো, সেই পাখি আসার সাথে সাথে সমুদ্র শান্ত হয়ে যেত। আবার এই পাখিটা যখন চলে যেত তখন সমুদ্র আবার অশান্ত হয়ে যেত, উত্তাল ঢেউ চলে আসতো। তো সবাই মনে করতে লাগলেন এই পাখির ভিতরে হয়তো সুপার ন্যাচারাল কোনো পাওয়ার রয়েছে, যার কারণে তারা এই বিশ্বাসটা করতে লাগলেন। কিন্তু একটা সময় দেখা গেল হঠাৎ খামখেয়ালিপনায় এই বৃদ্ধ নাবিকটি এই আলবেট্রস পাখিটিকে হত্যা করলেন এবং এই পাখিটিকে হত্যা করার কারণেই তাদের এই সকল নাবিকদের কপালে দুঃখ নেমে আসলো, দুর্ভাগ্য নেমে আসলো। একটা পর্যায়ে এই পাখিটিকে শাস্তি হিসাবে পাখিটিকে তার গলায় ঝুলিয়ে দেওয়া হয়
এই বৃদ্ধ নাবিককে বেঁধে রাখা হয়, আর জাহাজের সমস্ত নৌকার সমস্ত নাবিকগুলো মারা যায়। তাহলে সমস্ত মৃত মানুষের মধ্যে সে একাই জীবিত ছিল, যে লাইফ ইন ডেথ এই বিষয়টাও ছিল এই কবিতার মধ্যে। সো আজকের ক্লাসে মানে এত ডিটেলস আলোচনা করার মতো আসলে সময় পাওয়া যাবে না। সো আমরা যখন ডেফিনেটলি ইন্ডিভিজুয়ালি ক্লাস নেব তখন এই বিষয়গুলো আলোচনা করব। সো আমরা পরের প্রশ্নে চলে যাই। এরপর আমরা দেখি দ্য পোয়েম দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক ইজ রিটেন বাই। এই দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক এই কবিতাটা আসলে কে লিখেছেন? আমরা দেখি এখানে 4টা অপশন দেওয়া আছে, সবাই কমেন্ট করে জানাবেন যে সঠিক অ্যান্সার কি হতে পারে। দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক, এখানে যে 4জন কবির কথা বলা আছে আমরা দেখি। ডাব্লিউ.বি. ইয়েটস, উইলিয়াম বুটলার ইয়েটস, এই হচ্ছে সেই ইয়েটস যে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যের অনুবাদের গীতাঞ্জলি কাব্যের যে অনুবাদ, সে অনুবাদের ভূমিকা লিখেছিলেন হচ্ছে ডাব্লিউ.বি. ইয়েটস। এবং এই ডাব্লিউ.বি. ইয়েটস এর বিখ্যাত কবিতার নাম হচ্ছে নো সেকেন্ড ট্রয়। নো সেকেন্ড ট্রয়, এটা হচ্ছে ডাব্লিউ.বি. ইয়েটস এর বিখ্যাত কবিতা। তো এরপরে কি আছে? টি.এস. এলিয়ট আছে। টি.এস. এলিয়ট, এই ডাব্লিউ.বি. ইয়েটস এবং টি.এস. এলিয়ট এই দুইজনই হচ্ছে মডার্ন পোয়েট। এরপর আমরা দেখি ওয়াল্টার স্কট হচ্ছে রোমান্টিক পোয়েট, একজন রোমান্টিক পিরিয়ডের কবি। এরপর আছে রবার্ট ব্রাউনিং হচ্ছে একজন ভিক্টোরিয়ান পোয়েট। তাহলে ওয়াল্টার স্কটের বিখ্যাত কবিতার নাম হচ্ছে দ্য লেডি অফ দ্য লেক। আর রবার্ট ব্রাউনিং এর বিখ্যাত কবিতার নাম ড্রামাটিক মনোলগ হচ্ছে দ্য মাই লাস্ট ডাচেস হচ্ছে রবার্ট ব্রাউনিং এর একটি বিখ্যাত কবিতার নাম, এবং এই কবিতাটি হচ্ছে একটি ড্রামাটিক মনোলগ। অর্থাৎ ড্রামাটিক মনোলগ হচ্ছে যখন একজন বক্তা একাই কথা বলে, একজন অথবা একাধিক লিসেনারের সামনে, শ্রোতার সামনে যখন সে একাই বলে যায়, লিসেনার বা একজন লিসেনার বা একাধিক লিসেনার যারাই থাকুক তারা চুপ থাকে, কেউ কোনো কথা বলে না, শুধু বক্তাই কথা বলে যায়, এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে ড্রামাটিক মনোলগ। ওকে, তো এই রবার্ট ব্রাউনিং এর যে মাই লাস্ট ডাচেস কবিতা, এটা হচ্ছে ড্রামাটিক মনোলগ। এবং আরেকজন কবি ওয়াল্টার স্কট, রোমান্টিক পিরিয়ডের একজন কবি, ওনার বিখ্যাত কবিতার নাম হচ্ছে দ্য লেডি অফ দ্য লেক। তাহলে এই দুটো অপশন হবে না। ডাব্লিউ.বি. ইয়েটস এর বিখ্যাত কবিতার নাম হচ্ছে নো সেকেন্ড ট্রয়, এটাও হবে না। তাহলে এরপরে কি হবে? টি.এস. এলিয়টের কবিতার নাম হচ্ছে দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক, মডার্ন পোয়েট টি.এস. এলিয়টের কবিতার নাম হচ্ছে লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক। টি.এস. এলিয়টের আরেকটা বিখ্যাত কবিতার নাম হচ্ছে ওয়েস্টল্যান্ড। এই কবিতাও অনেক সময় পরীক্ষায় আসে। তাহলে টি.এস. এলিয়টের আরেকটা বিখ্যাত কবিতার নাম হচ্ছে ওয়েস্টল্যান্ড। সো দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক, এই কবিতার নামটাই কিন্তু একটা আইরনি। তাহলে হোয়াট ইজ আইরনি মানে হচ্ছে যে আসলেই স্বাভাবিকভাবে যেটা হওয়ার কথা সেটা না হয়ে যদি বিপরীত কোনো কিছু হয় সেটার নাম হচ্ছে আইরনি। তো আইরনি, তাহলে দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক এর নামটা কেন আইরনি? বিকজ যে এই দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক, লাভ সং মানে হচ্ছে প্রেমের গান বা প্রেমের গীত, অফ জে আলফ্রেড প্রুফকের প্রেমের গান। আসলেই এই কবিতাটা মূলত কোনো প্রেমের গান নয়। তাহলে আমরা মনে হচ্ছে আমাদের এটা প্রেমের গান, কিন্তু বাস্তবে এটা প্রেমের গান নয়। সেজন্য এটার নাম হচ্ছে কি? আইরনি, যেটা হওয়ার কথা ছিল আসলে বাস্তবে সেটা নয়। তাহলে এটা কি আসলেই? তাহলে লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক এই কবিতাটার থিমটা কি? এই কবিতায় মূলত টি.এস. এলিয়ট এই প্রুফকের প্রেম নিবেদনের মধ্য দিয়ে, প্রেম নিবেদনের আড়ালে প্রুফকের মাধ্যমে সে টি.এস. এলিয়ট বোঝাতে চেয়েছেন আধুনিক মানুষের যে বৈশিষ্ট্য, আধুনিক মানুষের কি বৈশিষ্ট্য থাকে? যে সিদ্ধান্তহীনতা, লেক অফ কনফিডেন্স, আত্মবিশ্বাসের অভাব, এই বিভ্রান্তি, নিজেকে ছোট মনে করা, হীনমান্যতায় ভোগা এবং নিজেকে জাহির করে বেড়ানো, আসলে নিজে যেটা না সেটাকে প্রমাণ করা, নিজের উৎকৃষ্টতাকে প্রমাণ করা, এই যে আধুনিক মানুষের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে বা এই যে নিউরোলজিক্যাল প্রবলেম, এই প্রবলেমগুলো আসলে এই দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক এই কবিতা টি.এস. এলিয়ট উপস্থাপন করেছেন এই প্রুফকের মাধ্যমে। এই প্রুফক হচ্ছে সেন্ট্রাল ক্যারেক্টার অর প্রোটাগনিস্ট দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক। এই প্রুফক মাঝ বয়সী একজন ভদ্রলোক, তার বয়স 40-এর উপরে হবে।
তো প্রুফক একটি মহিলাকে ভালোবাসে, কিন্তু সে বলতে পারে না যে সে তাকে ভালোবাসে। এবং এই আরেকটু কথা বলে নেই যে দ্য লাভ সং অফ জিয়ালফ্রেড প্রুফক, এই কবিতাটা হচ্ছে এক ধরনের ইন্টেরিয়র মনোলগ, অর্থাৎ নিজের সাথে আত্মকথন, নিজেই কথা বলা। এটা অন্য কাউকে বলেনি, প্রুফক নিজেই নিজের সাথে কথা বলছে। তো এটার নাম হচ্ছে কি ইন্টেরিয়র মনোলগ। তো প্রুফক একটি মহিলাকে ভালোবাসে, সে তাকে বলতে চায় কিন্তু সে তাকে বলতে পারে না। কেন পারে না? তার কারণ তার ভিতরে লেক অফ কনফিডেন্স, আত্মবিশ্বাসের ঘাটতি। সে যখন শুধু পরিকল্পনাই করে যায়, মনে মনে ভেবেই যায় যে আজকেই বলবো আমার প্রেমের কথা, আজকেই বলবো। তারপর সে আয়নার সামনে দাঁড়ায়, যখন দেখে যে সে একটা কোট পরেছে, একটা টাই পরেছে, তাকে অনেক স্মার্ট দেখাচ্ছে, পর মুহূর্তে তার মনে হয় যে আমার তো বয়স অনেক, মাথায় টাক পড়ে গেছে, তো কিভাবে আমি তার সামনে দাঁড়াবো, আমি কিভাবে বলবো, সে হবে কি হবে না, বলা যাবে কি যাবে না, তারপর সে কি বলবে। এই যে মনের ভিতরে এই যে প্রশ্নগুলো, এই যে সিদ্ধান্তহীনতাগুলো মূলত আধুনিক মানুষের মধ্যে রয়েছে। এবং শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নেয় যে না, আজকে বলবো। তো তারপর সে আবার পর মুহূর্তে আবার সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলে। এটা হচ্ছে আধুনিক মানুষের আরেকটি বৈশিষ্ট্য, যে সে সারাদিন শুধু চিন্তা ভাবনা করবে, কিন্তু দিন শেষে সে যেখান থেকে তার দিন শুরু হয়েছিল সেখানেই শেষ হবে, কাজের কাজ কিছুই হবে না। তো তারপর প্রুফক একবার একটি হোটেল রুমে তার লেডি লাভকে নিয়ে বসেছিল, তখন চারপাশ দিয়ে মানুষজন আসা যাওয়া করছিল, তারা সবাই মাইকেল অ্যাঞ্জেলো নিয়ে কথা বলছিল। আসলে আদতে এই লোকগুলো মাইকেল অ্যাঞ্জেলোকে সম্পর্কে তাদের ডিটেলস কোনো ধারণা ছিল না। মানে তারা নিজেদেরকে তাদের অ্যারিস্টোক্রেসিকে মানে জাহির করার জন্য, প্রকাশ করার জন্য তারা মাইকেল অ্যাঞ্জেলো নিয়ে কথা বলেছিল। মূলত আধুনিক মানুষ হচ্ছে মুখোশধারী, এবং তারা সবসময় কোনো কিছুর মুখোশেই আড়ালে তারা চলে, এবং তাদের নিজেদের উৎকৃষ্টতাকে সবসময় প্রমাণ করতে চায়। তো এই ধরনের বৈশিষ্ট্যগুলো আসলে লাভ সং অফ জিয়ালফ্রেড প্রুফকের মধ্যে টি.এস. এলিয়ট বলেছেন। তো এরপরের প্রশ্নে আমরা চলে যাই, দেখি। Who said an unexamined life is not worth living? এই কথাটি কে বলেছে যে the unexamined life is not worth living? যে unexamined life অর্থাৎ অপরীক্ষিত জীবন। unexamined life মানে কি? অপরীক্ষিত জীবন। অর্থাৎ যে জীবনটা পরীক্ষিত নয়, যে জীবনের কোনো বৈচিত্র্য নেই, যে জীবনের কোনো উত্থান পতন নেই, ইজ নট ওর্থ লিভিং, সেই জীবনের কোনো যোগ্যতা নেই, সেই জীবনের কোনো মূল্য নেই। অর্থাৎ যে জীবনের কোনো বৈচিত্র্য নেই, যে জীবনের কোনো উত্থান পতন নেই, সে জীবনের কি নেই? কোনো মূল্য নেই। এই কথাটি কে বলেছেন? তাহলে আমরা এখানে দেখি এই চারজনই হচ্ছে গ্রিক দার্শনিক। এই অপশনে যে চারজন দেওয়া আছে, এই চারজনই হচ্ছে গ্রিক দার্শনিক। তাহলে জেনো হচ্ছে একজন গ্রিক ম্যাথমেটিশিয়ান ছিলেন, একজন গণিতবিদ ছিলেন জেনো। এরপর এরিস্টটলের বিখ্যাত বইয়ের নাম হচ্ছে মেটাফিজিক্স। এরিস্টটলের বিখ্যাত বইয়ের নাম হচ্ছে মেটাফিজিক্স। প্লেটোর বিখ্যাত বইয়ের নাম হচ্ছে দ্য রিপাবলিক। এগুলো আসে পরীক্ষায়, দ্য রিপাবলিক। তাহলে প্লেটোর বিখ্যাত বইয়ের নাম হচ্ছে দ্য রিপাবলিক। আর এই কথাটা বলছে হচ্ছে সক্রেটিসকে তিনজন যুবক প্রশ্ন করেছিল, যার প্রেক্ষাপটে সে এই কথাটি বলেছিল, লাইফ সম্পর্কে জিজ্ঞেস করেছিল, এবং সে বলেছিল দ্য আনএক্সামিনড লাইফ ইজ নট ওর্থ লিভিং, যে জীবনে কোনো বৈচিত্র্য নেই, সে জীবনের কোনো মূল্য নেই। এরপরে আমরা দেখি, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। যে বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, আমার অঙ্গীকার রয়েছে, বা আমার এক ধরনের অঙ্গীকারবদ্ধ আমি, যে কি অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, আমার কি করতে হবে? মাইলস টু গো, আমার অনেক দূর যেতে হবে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, আমার অনেক দূর যেতে হবে। মাইলস টু গো বিফোর আই স্লিপ, এই স্লিপ মানে হচ্ছে ডেথ। স্লিপ বলতে এখানে ডেথকে বোঝানো হয়েছে, অর্থাৎ মৃত্যুর আগে আমার অনেক দূর যেতে হবে। মাইলস টু গো মানে হচ্ছে রেসপন্সিবিলিটিস। ওকে, তাহলে মাইলস টু গো বিফোর আই স্লিপ, তার মানে কবির অনেক দূর যেতে হবে, মৃত্যুর আগে তার অনেক দায়িত্ব রয়েছে। তাহলে এই লাইনটার মাধ্যমে বোঝাচ্ছে
যে আমার মৃত্যুর আগে আমার কি অনেক দায়িত্ব রয়েছে, অনেক কাজ রয়েছে। তো এই কথাটা কে বলছে? টি.এস. এলিয়ট, একজন মডার্ন পোয়েট। ওনার একটু আগেই বললাম যে ওনার বিখ্যাত কবিতার নাম হচ্ছে দ্য লাভ সং অফ জি আলফ্রেড প্রুফোফ এবং দ্য ওয়েস্টল্যান্ড। তো এই অপশনটা কি? এটা হবে না। এরপর আমরা শিখি ডাব্লিউ.বি. ইয়েটস। ডাব্লিউ.বি. ইয়েটস এটা বলে নাই, তার কারণ তার বিখ্যাত কবিতার নাম হচ্ছে নো সেকেন্ড ট্রয়। এরপর দেখেন টেড হিউজ। টেড হিউজ হচ্ছে একজন ইংল্যান্ডের মডার্ন পোয়েট। টেড হিউজের বিখ্যাত কবিতার নাম হচ্ছে পাইক। বিখ্যাত কবিতার নাম হচ্ছে পাইক। এই টেড হিউজ 1989 সালে বাংলাদেশে এসেছিলেন টেড হিউজ, এবং উনি সিলভিয়া প্লাথের হাজবেন্ড টেড হিউজ। তাহলে এই অপশনটাও হবে না। তাহলে এই কথাটি কে বলেছে? রবার্ট ফ্রস্ট। কারেক্ট অ্যান্সার হচ্ছে কি রবার্ট ফ্রস্ট। দা স্টপিং বাই উড অন এ স্নোই ইভিনিং, এই কবিতার মধ্যে রবার্ট ফ্রস্ট এই কথাটা বলছে। স্টপিং বাই উড অন এ স্নোই ইভিনিং, এই কবিতার একটা লাইন হচ্ছে কি, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। এরপর আমরা দেখি এরপর কি আছে। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এই যে কোটেশনটা, এই কোটেশনটা আসলে কোথায় থেকে নেওয়া হয়েছে? তাহলে এখানে চারটে অপশন দেওয়া আছে দেখেন। কিটস, ফ্রস্ট, এলিয়ট, শেলি। কিটস হচ্ছে রোমান্টিক, কিটস হচ্ছে এখানে, কিটস হচ্ছে একজন রোমান্টিক কবি, শেলি হচ্ছে একজন রোমান্টিক কবি, এলিয়ট হচ্ছে মডার্ন পয়েট, ফ্রস্ট হচ্ছে আমেরিকান পয়েট। ওকে, তাহলে ফ্রস্ট তো হবেই না। দ্য রোড নট টেকেন, স্টপিং বাই উড অন এ স্নো ইভিনিং, এগুলো হচ্ছে ফ্রস্টের কবিতা, আর ফ্রস্টের কোনো কোটেশন এরকম নেই। তাহলে এরপরে কি আছে? এলিয়ট, এলিয়টও হবে না। তাহলে এই কথাটা কে বলছে? কিডস, বিউটি ইজ দ্য ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ ইজ বিউটি, এই কথাটা কিডস বলেন, এটা হচ্ছে কিডসের কথা। তাহলে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, তাহলে এই কথাটা কে বলছে? এটা হচ্ছে পি.বি. শেলি বলছে। কোথায়? কিসের মধ্যে বলছে? কোন কবিতায়? ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, এই কবিতার একটা লাইন হচ্ছে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। ওকে, এরপর আমরা আসি টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, যে হবে কি হবে না, বা এটা করব কি করব না, এই ধরনের যে সিদ্ধান্তহীনতা, এই বিষয়টাই আসলেই মূলত এখানে বলা হয়েছে। এটা হচ্ছে উইলিয়াম, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এটা হচ্ছে অ্যান্সার কি হবে? দ্যাট ইজ দ্য কোশ্চেন, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের হ্যামলেটের উক্তি, হ্যামলেটের একটি সলিলকি, ফেমাস সলিলকি। সলিলকি মানে হচ্ছে যখন লাউডলি কেউ একা একাই চিৎকার করে কথা বলে, একা একাই কথা বলে, সেটার নাম হচ্ছে সলিলকি। তখন হ্যামলেট যখন ডেনমার্কে ছিল, ডেনমার্ক থেকে যখন দেশে আসলো, তখন সে দেশে এসে জানতে পারে যে তার বাবাকে তার চাচা এবং তার মা এই দুইজন ষড়যন্ত্র করে হত্যা করেছে। তখন সে তার বাবার হত্যার প্রতিশোধ নিতে চায়, কিন্তু সে প্রতিশোধ নিবে কি নিবে না, এই ধরনের যে একটা সিদ্ধান্তহীনতার মধ্যে পড়ে যায়, কারণ তার মাই হচ্ছে হত্যাকারী। সেই জন্য সে তখন এই উক্তিটি করে যে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। ওকে, এরপর আমরা যাই, হু ইজ দ্য ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার। আধুনিক ইংলিশ লিটারেচার না, কিন্তু মডার্ন ইংলিশ লিটারেচার। যদি শুধু থাকতো যে ইংলিশ লিটারেচারের জনককে, তার ইংরেজি সাহিত্যের জনক হচ্ছে জিওফ্রে চসার। জিওফ্রে চসার, উনি হচ্ছে ইংরেজি সাহিত্যের জনক, ইংরেজি কবিতার জনক। ক্যান্টারবেরি টেলস লিখেছেন জিওফ্রে চসার, এবং ওনাকে বলা হয় ইংরেজি কবিতার জনক, ইংরেজি সাহিত্যের জনক। কিন্তু আধুনিক ইংরেজি সাহিত্যের জনক হচ্ছে জর্জ বার্নার্ড শ। তাহলে কি হবে? জিবি শ। আধুনিক কবিতার জনক কে? আধুনিক কবিতার জনক হচ্ছে, আধুনিক কবিতার জনক হচ্ছে, সরি, আধুনিক ইংরেজি সাহিত্যের জনক হচ্ছে জর্জ বার্নার্ড শ। উনি হচ্ছে আধুনিক ইংরেজি সাহিত্যের জনক, এবং উনি শুধু আধুনিক ইংরেজি সাহিত্যের জনক না, উনি আধুনিক নাটকের জনক। দ্য জর্জ বার্নার্ড শ ইজ দ্য ফাদার অফ
মডার্ন ড্রামা, আধুনিক নাটকের জনক বলা হয় জর্জ বার্নার্ড শকের। উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছে এলিজাবেথেন পিরিয়ডের গ্রেটেস্ট ড্রামাটিস্ট। ওকে, পিবি শেলি হচ্ছে রোমান্টিক পিরিয়ডের একজন কবি। রোমান্টিক পিরিয়ডের একজন কবি হচ্ছে পিবি শেলি, তাহলে হবে না। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে পয়েট অফ নেচার, পয়েট অফ চাইল্ডহুড, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এরপর আমরা দেখি তাহলে অ্যান্সার কি, জর্জ বার্নার্ড শ। দ্য ক্লাইম্যাক্স অফ এ প্লট ইজ হোয়াট হ্যাপেন্স। ক্লাইম্যাক্সটা হচ্ছে সর্বোচ্চ উত্তেজনা, অর্থাৎ যে কোনো ঘটনা যখন সর্বোচ্চ উত্তেজনা দেখা দেয় বা সর্বোচ্চ লেভেলের উত্তেজনা দেখা দেয় সেটার নাম হচ্ছে ক্লাইম্যাক্স। ফর এক্সাম্পল, আমাদের এই কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল 2018 সালে, কিন্তু এটা দেখা যায় যে 2024 সালের অগাস্ট 5 মানে আগস্টের 5 তারিখে এটার সর্বোচ্চ উত্তেজনা দেখা দেয়। এটার যে সর্বোচ্চ যে রেজাল্ট বা সর্বোচ্চ যে আন্দোলন সেটা আগস্টের 5 তারিখে দেখা দেয়। সো এই আগস্টের 5 তারিখে যা হয় সেটার নাম হচ্ছে ক্লাইম্যাক্স। তাহলে ক্লাইম্যাক্স মানে কিন্তু এট দ্য লাস্ট পয়েন্ট বা এট দ্য এন্ড, এটা না, মানে শেষ মুহূর্ত না, শুধু শেষ মুহূর্তের সর্বোচ্চ উত্তেজনা। তাহলে এখানে আমাদের যে অপশনগুলো আছে, এট দ্য বিগিনিং, শুরু, এটা তো হবেই না। এট দ্য বিগিনিং, ক্লাইম্যাক্স মানে তো শুরু না। তাহলে এরপর কি আছে, ইন দ্য কনফ্রন্টেশন মানে হচ্ছে রুখে দাঁড়ানো, সর্বাত্মক ভাবে চেষ্টা করা, কঠিন হস্তে দমন করা, এরকম কিছু হবে না। তাহলে এই যে দুইটা অপশন আছে, এট দ্য হাইট মানে সর্বোচ্চ লেভেল, আর একটা হচ্ছে এট দ্য এন্ড মানে হচ্ছে শেষ পর্যায়ে। এই দুইটা অপশন কিন্তু কাছাকাছি, কিন্তু এই দুইটার মধ্যে আমাদের বেস্ট যেটা সেটা বেছে নিতে হবে। তাহলে আমি ক্লাইম্যাক্স মানে বলেছি যে সর্বোচ্চ উত্তেজনা, শুধু শেষ মুহূর্ত বললে হবে না, তাহলে এটা হবে না। এট দ্য হাইট, সর্বোচ্চ উত্তেজনা হচ্ছে কি হবে, এট দ্য হাইট। তাহলে ক্লাইম্যাক্সটা হচ্ছে সর্বোচ্চ লেভেলের যে উত্তেজনাটা, সর্বোচ্চ লেভেলের যে উদ্দীপনা, সেটার নাম হচ্ছে ক্লাইম্যাক্স। ওকে ডিয়ার লার্নার্স, তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো পরবর্তী ক্লাসগুলোতে আমরা ডিটেলস আলোচনা করব। সেই পর্যন্ত সকল চাকরির প্রস্তুতির জন্য জব কাউন্সিলের সাথে থাকুন। ধন্যবাদ।